নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। নতুন সরকারের আগমন থেকে বিদায়ী সরকারের আয়ুষ্কাল, ভবিষ্যৎবাণীর ছড়াছড়িতে সরগরম এবারের লোকসভা নির্বাচন। এরই মধ্যে ভোটের কড়াইয়ে পাঁচফোড়নের মতো ফুটছে তৃণমূল নেত্রীর ইন্ডিয়া জোটের সরকারকে বাইরে থেকে সমর্থন করার আশ্বাস। সে নিয়ে বাম কংগ্রেসের প্রতিক্রিয়ায় আবার জলঘোলা বঙ্গ রাজনীতিতে। পাল্টা প্রতিক্রিয়ায় ভোটের ফল প্রকাশের 6 মাসের মধ্যে দেশের মানুষ জাতীয় রাজনীতিতে তোলপাড় দেখবে বলে বাংলার প্রচার সভা থেকে দাবি খোদ প্রধানমন্ত্রীর। 7 দফা নির্বাচন হওয়ার সুবাদে যত ভোট গড়িয়েছে ততই ঝাঁঝ বেড়েছে শাসক বিরোধী সব দলের। একের বিরুদ্ধে অন্যের অভিযোগ ও পাল্টা অভিযোগের সঙ্গে এবারের ভোটে নয়া সংযোজন, সরকারের অস্তিত্ব নিয়ে নরম গরম ভবিষ্যৎবাণী। বাংলার 4র্থ দফা ভোটের পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জানিয়েছিলেন কেন্দ্রে ক্ষমতায় আসার পথ অনেকটাই সুগম করে ফেলেছে ইন্ডিয়া জোট, তেমনি 5ম দফার পরে বিজেপি ম্যাজিক ফিগারের কাছে পৌঁছে গিয়েছে বলে দাবি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উল্টে এক ধাপ এগিয়ে মমতা জানিয়েছিলেন সম্মিলিত বিরোধী মঞ্চ দিল্লির ক্ষমতায় বসলে প্রয়োজনে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী করা প্রতিক্রিয়া দিলে জল ঘোলা শুরু হয় বঙ্গ রাজনীতিতে, তার আঁচ পড়ে জাতীয় রাজনীতিতেও। 4 জুন ভোটের রেজাল্ট, তার আগে মঙ্গলবার বেহালার সভা থেকে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, বড়জোর 7-8 দিন প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন নরেন্দ্র মোদী, তারপরেই প্রাক্তন হয়ে যাবেন। মমতার কথা ইন্ডিয়া জোটেরই ক্ষমতায় আসার ইঙ্গিত বলছেন রাজনীতির কারবারিরা। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। গলা চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী বিদায় বার্তা শুনিয়েছেন আমজনতাকে। একই সুর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবেরও। भाई और बहनों, जीत निश्चित है। यहाँ पे मैं बता रहा हूं, लिख लो, यहाँ पे क्लीन स्वीप होने जा रही है गठबंधन की, इंडिया गठबंधन की। लाइन लगने वाली है सीटों की, टकाटक 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 टकाटक। और उसके बाद गुड बाय बीजेपी, गुड बाय नरेंद्र मोदी, टाटा। 4 तारीख ये बीजेपी वाले अच्छे दिन तो लाए नहीं, लेकिन 4 तारीख को खुशियों के दिन आएंगे, और खुशियों के दिन हमारे आपके तो आएंगे ही आएंगे। इन हमारे प्रेस वालों के लिए आजादी का दिन होगा, सुनहरा दिन होगा, फ्रीडम ऑफ प्रेस भी होगा। न केवल सरकार बदलने जा रही है, मित्र मंडली बदलने जा रही है। मित्र मंडली तो बदलेगी बदलेगी, मंत्रिमंडल भी बदलेगा और मीडिया बंडल भी बदलेगा 4 तारीख को। হেভিওয়েট ভোট পর্বের আগে রাহুল অখিলেশের দাবিকে কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ। 4 জুন বিজেপি ভিক্টরি সাইন দেখাবে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 6ठा और 7वां 400 पार कराने का है। और राहुल बाबा, ये महाराजगंज की भूमि पर मैं कहता हूं, सुन लो, आप 40 भी पार नहीं कर रहे हो, 40 भी पार। और ये दूसरे शहजादे अखिलेश जी, वो भी 4 के अंदर रहने वाले हैं। 4 की दोपहर को ये दोनों शहजादे प्रेस कॉन्फ्रेंस करेंगे और प्रेस कॉन्फ्रेंस कर कर कहेंगे ईवीएम खराब था इसलिए हम चुनाव हार गए। इन्होंने तय कर लिया है कि हार का ठीकरा ईवीएम पर फोड़ना है। राहुल बाबा, नाचना न आए तो आंगन टेढ़ा वाला आपका हिसाब है, आंगन टेढ़ा वाला। গেরুয়া প্রচারের প্রধান মুখ মোদিও বুধবার ভবিষ্যৎবাণী করেছেন বাংলার মথুরাপুর কেন্দ্রের প্রচার সভা থেকে। ভোটের ফল প্রকাশের 6 মাসের মধ্যে জাতীয় রাজনীতিতে তোলপাড় হবে বলে দাবি প্রধানমন্ত্রীর। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है।
ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं। वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है। পয়লা জুনই শেষ হবে 18তম লোকসভা নির্বাচন। পরের 48 ঘন্টা কড়া নজরদারিতে স্ট্রং রুমে বন্ধ থাকবে বিবদমান প্রার্থীদের রাজনৈতিক ভবিষ্যৎ ও প্রচারের যাবতীয় ভবিষ্যৎবাণী। খোলসা হবে 4 জুন, মিলিয়ে নেবে ভারতবাসী। এখন সময় একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সাত দফা ভোটের অন্তিম পর্বের প্রচার শেষের মুখে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় স্পষ্ট হয়েছে এবারের কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে বাংলায় বিজেপির সাফল্য পেতেই হবে। উল্টো দিকে মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 দফাতে 23 আসন নিশ্চিত বলে দাবি করেছেন। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে, তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, সপ্তম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবেন। আমি এতদিন বলিনি, আজকে বলছি। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সামাল দিতে যতই প্রচার করুন নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান বা মহারাষ্ট্রের মতো ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যে আর নতুন করে আসন বৃদ্ধির বিশেষ সুযোগ নেই। উল্টে কিছু আসন কমার আশঙ্কা প্রবল। কেননা প্রাক নির্বাচনী বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলের মধ্যে গোবলায় এবার পারস্পরিক বোঝাপড়া মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে গেরুয়া শিবিরের কাছে। তাই শুধু কংগ্রেস বা কোনো আঞ্চলিক বিরোধীকে নয়, সামগ্রিকভাবে ইন্ডিয়াকে নিশানা করে আক্রমণাত্মক হয়ে উঠেছেন মোদী শাহ। দক্ষিণের অন্ধ্রপ্রদেশ বাদ দিলে তামিলনাড়ু, কেরল বা কর্ণাটকে বিশেষ সুবিধা হবে না বিজেপির। পূর্ব ভারতে ওড়িশা, বিহার ও বাংলায় মোদীর টার্গেট ছিল উত্তর ও পশ্চিম ভারতের আসন হ্রাসের ঘাটতি মেটাতে। লোকসভা আসন সংখ্যার বিচারে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরেই পশ্চিমবঙ্গ। বাংলার 42টি আসনে গতবার 18টি আসন জেতা বিজেপিকে এবার 30টি আসনের টার্গেট দিয়েছিলেন মোদী, অমিত শাহরা। তাই ঘন ঘন বাংলায় আসছেন বিজেপির এই 2 তারকা প্রচারক। কিন্তু ভোট যত শেষের মুখে ততই দুশ্চিন্তা গ্রাস করছে বিজেপিকে। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। বাংলা নিয়ে মাথা ব্যথা রয়েছে বলেই এমন মরিয়া মোদী। তা না হলে দেশের এতগুলি রাজ্য থাকতে কেন এখান থেকেই বিজেপি সেরা ফল করবে বলে দাবি করতে হচ্ছে বিদায়ী প্রধানমন্ত্রীকে? কেন হঠাৎ বাংলাতে বেশি সংখ্যা আসন কেন? তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। এটা খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী। এর আগে বলেছিল আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্মাবে সে, এবার সেসব বার্তা দেয়নি। এই কথার মধ্যে দিয়ে মোদী নিজের দুর্বলতা প্রকাশ করছে। কারণ বিজেপি পার্টির সবথেকে বড় শক্তিশালী যে রাজ্য, তার নাম উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে। মোদীর নিজের রাজ্য গুজরাট, সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে। ভোটের ফল মিলিয়ে নেবেন আপনারা আমার কথা। বাংলা মুখ ফেরালে যে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় আরও ঘনীভূত হবে তা বিলক্ষণ মালুম পাচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী। পদ্ম শিবিরের বাংলা নির্ভরতা কি মোদীর পায়ের তলায় জমি আলগা করে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা এই প্রশ্নের জবাব মিলবে 4 জুন। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আবার ধ্যানে বসতে চলেছেন মোদী বাবা। এবার কেদারনাথের গুহায় নয়, কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে 48 ঘন্টা ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। 1 জুন যখন সারা দেশে শেষ দফার ভোট পর্ব চলবে, তখনও চোখ বুজে ধ্যান করবেন ভারতের প্রধানমন্ত্রী।
আর ধ্যান করবো ক্যামেরা নিয়ে কেন? লোকে যখন পুজো করে ক্যামেরার সামনে ছবি তুলে করে, পুজো বলে ছবি তুলে করতে হয়, নাকি সমুদ্রের হাওয়াকে অক্সিজেন দেবে আর 48 ঘন্টা প্রচার চলবে? ইলেকশনের পরে প্রচার চলতে পারে না, 30 তারিখের সঙ্গে চলার পরে আমরা ওই ব্যাপারে কমপ্লেন করবো। আমরা ওই ব্যাপারে কমপ্লেন করবো। উনি ধ্যান করতে পারে কিন্তু টিভি দেখাতে পারে না। টিভি দেখাতে পারে না, তার কারণ এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হবে। 1 তারিখে ইলেকশন আছে, অনেকে বুদ্ধি কাজ করে, অনেকে বুদ্ধি কাজ করে না। বৃহস্পতিবার বিকেল 5টায় প্রচার শেষ হয়ে যাচ্ছে। ওই দিনই মোদি বাবা পৌঁছে যাবেন কন্যাকুমারীতে। 30শে মে থেকে 1 জুন টানা 48 ঘন্টা তিনি নিভৃতে বিবেকানন্দ শিলায় বসে ধ্যানমগ্ন থাকবেন। বিরোধীরা বলছেন ভোটের প্রচার শেষ হয়ে গেলেও নিজেকে প্রচারে ব্যস্ত রাখবেন প্রধানমন্ত্রী। সারা দেশের প্রচার মাধ্যম ওই দুদিন তাঁর ধ্যান নিয়ে নানা কাহিনী লিখবে, সম্প্রচার করবে। চ্যানেলে চ্যানেলে ধ্যানই মোদের ছবি দেখানো হবে, চলবে লাইভ সম্প্রচার। আমাদের প্রধানমন্ত্রী প্রচার বিমুখ এমন অপবাদ কেউ দিতে পারবে না। তিনি সাংবাদিক সম্মেলন করেন না ঠিকই, কিন্তু পছন্দের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে তিনি কুণ্ঠাবোধ করেন না। তিনি কাজিরাঙায় যান, গির অরণ্যে যান, সেখানে ক্যামেরায় ছবি ওঠে খচাখচ। তিনি গুজরাতের দ্বারকায় সমুদ্রের তলায় গিয়ে পোজ দেন, দুর্গম পাহাড়ে সেনানীদের সঙ্গে ছবি তোলেন, কিন্তু সাংবাদিক বৈঠক করেন না কদাচ। পাছে কোনো অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রধানমন্ত্রীকে। বিভিন্ন মহলে প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে নানা চর্চা চলে। অভিযোগ, তিনি দিনে 2-3বার করে পোশাক বদলান। আসলে তিনি তাঁর পোশাক নিয়ে অতিমাত্রায় সচেতন। কি পোশাক পরলে তাঁকে মানাবে সেটা মোদিজি ভালোই জানেন, ভালোই বোঝেন। সেই প্রধানমন্ত্রী ফের ধ্যানে বসছেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এই ধ্যান মণ্ডপেই স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন। সারা দেশ ঘুরে তিনি কন্যাকুমারীর এই শিলার ওপর বসে উন্নত ভারত গড়ার লক্ষ্যে টানা 3 দিন ধ্যান করেন। পুরাণ কাহিনী অনুসারে দেবী পার্বতী এখানেই এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের অপেক্ষায় ধ্যানমগ্ন হয়েছিলেন। এর আগে 2019 সালে লোকসভা ভোটের পর কেদারনাথে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী। ভোট প্রচার শেষ হলেও মোদির প্রচার শেষ হবে না, সেই ব্যবস্থা করতে মোদি কোথায় যাচ্ছে? কন্যাকুমারিকায় বিবেকানন্দের যেখানটায় তিনি ধ্যান করেছিলেন সেই বিবেকানন্দ রকে গিয়ে তিনি আশ্রয় নেবেন। 2 দিনও তিনি খবরে থাকবেন। দেবদ্বীজে পূজা অর্চনায় মোদির জুড়ি মেলা ভার। এই ব্যাপারে তাঁর নিষ্ঠার কোনো তুলনা হয় না। ভারতবাসীর প্রধানমন্ত্রী সেই নিষ্ঠার অনেক নজিরের সাক্ষী। অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় তাঁর ধর্মীয় আচারের ছবি এখনো তামাম ভারতবাসীর স্মৃতিতে রয়েছে। সম্প্রতি বারাণসীতে মনোনয়নপত্র জমা দিতে গিয়েও তিনি গঙ্গা মাকে পুজো দিয়েছেন, গঙ্গায় স্নান করেছেন, কালভৈরব মন্দিরে পুজো দিয়েছেন। ইদানিং প্রধানমন্ত্রী নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে দাবি করছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদির দাবি, তিনি কোনো জৈবিক প্রক্রিয়ায় জন্ম নেননি বলে তার বিশ্বাস। কোনো এক বিশেষ লক্ষ্য পূরণের জন্য পরমাত্মা তাকে এই ধরাধামে পাঠিয়েছেন। সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তাকে পরমাত্মা তুলে নেবেন না। তার জন্য মোদি 2047 সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই পরমাত্মার তত্ত্বের জন্য রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা নেত্রীরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। বিরোধী নেতারা নিজেদের মধ্যে বলাবলি করছেন, এই পরমাত্মাই কি তাঁকে বিবেকানন্দ রকে ধ্যানে পাঠালেন? পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।